দোস্ত একটা চুমু দে তো। আমার কথা শুনে শারমিন ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কি বললি? আমি, একটা চুমু দিতে বলেছি। শারমিন, চোখ বন্ধ কর। আমি, চুমু খেতে চোখ বন্ধ করতে হবে? আচ্ছা করছি। চোখ বন্ধ করতেই শারমিন আমার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। খেয়েছিস? আমি, মারলি কেন? শারমিন, কুত্তা, তুই কি বলছিস? আমি, চুমু দিতে। শারমিন কিছুটা রেগে বলল, আমি তোকে চুমু দেব? আমি, আরে রেগে যাচ্ছিস কেন? আমি বলেছি তোর হাতের চুইংগামটা মুখে দিতে। শারমিন, মানে? আমি, মানে সংক্ষেপে বলেছি চুমু দিতে, মানে চুইংগাম মুখে দিতে। শারমিন, ও সরি রে, বুঝতে পারিনি। আমি, ইটস ওকে, চল। শারমিন, কোথায়? আমি, ঘুরে আসি। শারমিন, চল। এবার পরিচয়টা দেওয়া যাক। আমি জনি, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হলো আমার ফেভিকল বান্ধবী শারমিন খানম, মানে আমার পেষ্টু। আমরা দুজনই এবার অনার্স 3য় বর্ষে পড়ি। পরদিন কলেজে মাঠের কোণে আড্ডাখানায় বসে চুইংগাম চিবোচ্ছি। তখন শারমিন আমার কাছে এসে আমাকে বলল, কিরে কী করছিস? আমাকে একটা চুমু দে তো। বলতে দেরি, অ্যাকশন নিতে দেরি নেই। ওর মাথাটা ধরে ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খেলাম। শারমিন রেগে গিয়ে বলল, কোথা কী করলি এটা? আমি, কেন, তুই তো বললি তোকে চুমু দিতে। শারমিন, তোকে এই চুমু দিতে বলেছি তোর হাতের চুইংগাম মুখে দিতে। আমি একটা ইনোসেন্ট ভাব নিয়ে বললাম, ও, আমি তো ভাবলাম তুই বুঝি চুমু দিতে বলছিস। আচ্ছা যা, আমার চুমু আমাকে ফিরিয়ে দে। শারমিন এবার রেগে বলল, কুত্তা, তোর চুমু তোকে ফেরত দিয়েছি। শুরু করলো আমাকে ধাওয়া করা। আমি ছুটছি, পিছন পিছন শারমিন দৌড়াচ্ছে। কিছু দূর দৌড়িয়ে শারমিন হাঁপিয়ে গিয়ে একটা বেঞ্চে বসে জিরোতে লাগলো। আমিও পাশে গিয়ে বসলাম। আমি, দোস্ত যাই বলিস না কেন, তোর ঠোঁটের স্বাদ কিন্তু অসাধারণ। শারমিন কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার শুরু করলো ধাওয়া। এক দৌড়ানিতে কলেজ থেকে বের করলো। পাগলিটাকে ভালোই ফেঁকিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পাগলি একটা। খুব ভালোবাসি শারমিনকে, কিন্তু বুঝতে দেই না, হয়তো বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে। রাত 12টার দিকে শারমিনের কাছে কল দিলাম। ঘুমিয়ে আছে মনে হয়। দুবার রিং হওয়ার পর ধরলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। আমি, কী রে দোষ, কী করস? শারমিন রেগে গিয়ে বলল, হারামি, এত রাতে মানুষ কি করে? আমি, কত কিছুই তো করে, তুই কি করছিস? শারমিন, শালা মুখ ফাটিয়ে দেব, এত রাতে আমার কাঁচা ঘুম নষ্ট করে বলছিস কি করি? আমি, ও সরি দোস্ত, ঘুমা তাহলে। শারমিন, কোথা ফোন রাখবি না, আবার কাঁচা ঘুম নষ্ট করছস, এখন সারা রাত কথা বলবি, তোরে ঘুমাতে দেব না। আমি, আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে তোর সাথে সারা রাত পীড়িতের কথা বলবো? শারমিন রেগে বলল, তুই আমার বয়ফ্রেন্ড, সারা রাত কথা বল। আমি, কি বলবো, বিয়ের পর বাচ্চা কয়টা নেব, এসব আমার কিন্তু লজ্জা লাগছে। শারমিন, কুত্তা তোরে। আমি, থাক, একটু ফ্লাইং কিস দেও তো বাবু। শারমিন, তোরে কুত্তা, তোরে সামনে পাইলে কি যে করব। কলটা কেটে দিয়ে মনের সুখে একটা ঘুম দিলাম। পরদিন কলেজে গেলাম। শারমিন মিনারের সিঁড়িতে বসে আছে, ও পাশে গিয়ে বসলাম। আমি, কিরে কী করছিস? শারমিন, কথা বলবি না, আমি রেগে আছি। আমি, তা মহারানীর রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? শারমিন, যা ফুচকা নিয়ে আয়। আমি, আচ্ছা আনতেছি। কলেজের সামনে ফুচকাওয়ালা মামা বসে, সেখান থেকে 1 প্লেট ফুচকা নিয়ে গেলাম শারমিনের কাছে। আমি, নে তোর ফুচকা। শারমিন, ফুচকা পেয়ে সে কি খুশি, গফা গফ খেতে লাগলো। এটা আমার সহ্য হলো না, তাই বললাম, আমি ওইদিকে দেখ তো, ওইটা রুমার না? শারমিন, কই? ও অন্যদিকে তাকানোর সাথে সাথে 1 পিস মুখে পুরে নিলাম। শারমিন, না, ওটা রুমার না। প্লেটের দিকে তাকিয়ে বলল, আমার ফুচকা একটা কই? আমি কিভাবে বলবো, তুই তো মাত্র খেয়েছিস। সি সি শারমিন, তুই খেয়েও ভুলে যাস? শারমিন, চুপ হারামি, আমি দেখেছি ছিল। আমি, আচ্ছা দেখ তো, এটা তোর খালাতো বোন না? শারমিন, কোথায়? আমি, ওই যে। শারমিন তাকাতে 1 পিস মুখে ঢুকিয়ে নিলাম, কিন্তু গিলতে পারলাম না,
তার আগেই ও আমাকে ফিরে আমার দিকে তাকালো। আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আমি ফুসকা মুখে রেখেই বললাম, আমি না। শারমিন, কুত্তা তোর একদিন কি আমার একদিন। এই বলে শুরু করলো ধাওয়া করা। আমি দৌড়াচ্ছি, ও পিছন পিছন দৌড়াচ্ছে। মিনারের নিচে সিঁড়িতে এসে শারমিন পা মুচকে পড়ে যেতে ধরলে আমি ধরার জন্য আগাই। আর সাথে সাথে যা হবার তাই হলো। ও আমাকে নিয়ে পড়লো আমার বুকে। ভাগ্যের কি লীলা খেলা, শারমিনের ঠোঁটগুলো আমার ঠোঁটের ভেতর ঢুকে গেল। সুযোগ কি আর বারবার আসে? ঠোঁট দিয়ে ও ঠোঁট জোরে চুমুক দিয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ পর ও নিজেই ছাড়িয়ে নিয়ে আমার বুক থেকে পাশে সরল। আমি উঠে দাঁড়ালাম। দুজনেই যেন ঘোরের ভেতর আছি। দুজন লজ্জায় দুজনের দিকে তাকাতে পারছি না। শারমিন একা একা ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। আমাকেও বলছে না। পায়ে ভালোই চোট লেগেছে। তাই শারমিনকে কোলে তুলে নিলাম। শারমিন ঘোর লাগা চোখে আমার দিকে তাকিয়ে আছে। কলেজে সবাই তাকিয়ে আছে। ওকে নিয়ে ক্লাসে বসালাম। লাইব্রেরি থেকে ফার্স্ট এইডের বক্স আনলাম। ওর পা আমার হাঁটুর উপর রেখে পাটা ব্যথার ওদিক স্প্রে দিয়ে মালিশ করে দিলাম। তারপর আবার কোলে করে রিকশায় উঠে ওর বাসায় দিয়ে আসলাম। এর ভিতর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। রাতে শুয়ে শুয়ে একা একা বলতে লাগলাম, কি করলাম এটা? যা, পাগড়িটা তো আরও খেপে গেছে। একটা কল দিয়ে দেখি। কল দিলাম, সাথে সাথেই পিক করলো। চুপ করে আছি। শারমিনও চুপ করে আছে। কেউ কোনো কথা বলছি না। নীরবতা। দুপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর কলটা কেটে দিলাম। পরদিন পাগড়িটাকে দেখার জন্য সকাল সকাল কলেজে চলে গেলাম। হায় হায়, এত আগে চলে আসলাম। কলেজই তো খোলেনি। ত্রাণীর কাছ থেকে চাবি নিয়ে ক্লাসে চলে গেলাম। বেশ ঘুম পাচ্ছে। রাতেই পাগড়িটার কথা ভেবে ঘুম হয়নি। তাই টেবিলে মাথা লাগাতেই চোখ বুজে এলো। কতক্ষণ চোখ বুজেছিলাম জানি না। হঠাৎ বাঁচাও বাঁচাও করে কারো চিৎকার শব্দ শুনতে পেলাম। চোখ খুলে দেখি পুতুল। পুতুল আমার ক্লাসমেট। কদিন আগে আমাকে প্রপোজ করেছিল, আর আমি না করে দিই। কিন্তু ও চিল্লাচ্ছে কেন? ক্লাসে ভালো করে তাকিয়ে দেখলাম পুতুল আর আমি ছাড়া কেউ নেই। কিন্তু দরজা আটকানো কেন? আমি তো সব খুলে দিয়েছিলাম। পুতুল বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছে। তারপর তার নিজ হাত দিয়ে শরীরের কয়েক জায়গায় জামা ছিল। আমি, এই পুতুল, পাগল হলে নাকি? কি হয়েছে? পুতুল চিৎকার দিতেই লাগলো। আমি উঠে ওর কাছে যেতেই পুতুল দরজা খুলে বাহিরে বের হয়ে গেল। আমি পেছন পেছন বের হলাম। বাহিরে বের হয়ে তো আমি অবাক, কারণ সকল ছাত্রছাত্রী বাহিরে দাঁড়িয়ে আছে। ভিড় জমিয়েছে। পুতুল কান্না করছে, আর যে কিছু মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। আমি কোনো আগামাথা না বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমি, কিছু মেয়ে, জানোস না কি হয়েছে? পাশ থেকে কিছু ছাত্র এখন সাধু সাজা হচ্ছে। চারদিক থেকে নানা রকম অপমানজনক কথা শুনতে পেলাম। প্রিন্সিপালের রুমে ডাক পড়ল। প্রিন্সিপালের কথা শুনে মাথায় বাড়ি পড়ার মতো অবস্থা। প্রিন্সিপাল, জনি, তোমার মতো একটা ছেলের কাছ থেকে আমি এসব আশা করিনি। আমি, কি করেছি স্যার আমি? প্রিন্সিপাল, আবার সাধু সাজা হচ্ছে। তুমি পুতুলকে দরজা আটকে ওর ইজ্জত কেড়ে নিতে চেয়েছো। আমি, না স্যার, আমি এরকম কিছুই করিনি। স্যার, শাট আপ, কাল এসে টিসি নিয়ে যাবে। আমি, না স্যার, এরকম করবেন না স্যার, একটু দয়া করুন। স্যারের হাত পা ধরে টিসির হাত থেকে মাপ পেলাম। স্যারের রুম থেকে বের হতেই দেখি আরও অনেকে দাঁড়িয়ে আছে, সাথে শারমিন ও আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, আমি, বিশ্বাস কর, আমি এরকম কিছুই করিনি। এ কথা বলতেই শারমিন ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো আমার গালে। তারপর বলা শুরু করলো, তোর মতো একটা চরিত্রহীন ছেলে আমার বন্ধু, ভাবতেও ঘৃণা লাগে। তোর মতো নর্দমার কীটকে বিশ্বাস করা যায় না। কবে না আবার আমার শরীরে হাত দেশ। চোখের সামনে থেকে সর, ছোট লোক কথাকার। ওর কথাগুলো সোজা বুকে এসে বিঁধল। চোখের কোণে পানি এসে ভিড় করলো। ভাঙা গলায় শুধু এইটুকুই বললাম, খুব ভালোবাসি রে তোকে, তুই এভাবে বলতে পারলি? কান্না চলে আসলো। তাই আর কিছু না বলে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়ে পড়লাম। রাস্তায় হাঁটছি, নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে। আমি কি নেশা টেশা করলাম নাকি? না তো।
আমি তো সিগারেট পর্যন্ত খাই না। তাহলে আমার সাথে আজ যা ঘটলো সব সত্যি? পুতুলের সাথে তো কোনো শত্রুতা নেই আমার। ও তো আমাকে ভালোবাসে। তাহলে এমন করলো কেন? আজ 2 দিন কলেজে যাই না। বড্ড দেখতে ইচ্ছে করে শারমিন পাগলিটাকে। কোন মুখে কলেজে যাব, যেখানে সবার কাছে আমি একটা চরিত্রহীন ছেলে। ভালোর দাম নাই, আজ বুঝলাম। 3 দিন পর সন্ধ্যার আগ মুহূর্ত হবে। ছন্ন ছাড়ার মতো হাঁটছি। আজও ঠিক একই শব্দ পাচ্ছি। বাঁচাও বাঁচাও করে কেউ চিৎকার দিচ্ছে। শব্দটা কেমন চেনা চেনা হচ্ছে। দৌড়ে টং দোকানের পাশে গেলাম। হালকা অন্ধকারে বেশ বোঝা যাচ্ছে 3জন ছেলে একটা মেয়ের ইজ্জত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর একটু কাছে গিয়ে দেখলাম, তাকে দেখে তো আমি অবাক। এই যে পুতুল, ওকে কি করে বাঁচাবো? ওকে কি বাঁচাবো নাকি চলে যাব? ও তো আমার জীবন ধুলোয় মিশিয়ে দিয়েছে। একবার ভাবলাম চলে যাই, তারপর ভাবলাম না। এ যে আমার নৈতিকতার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। একা তো আর পারবো না, তাই পাশ থেকে ঘুণে ধরে একটা বাঁশ নিলাম। দুটোর মাথায় দুটো বাড়ি দিতেই জায়গায় অজ্ঞান। বাকি যে ছিল সে তো ভয়ে ভয় পেয়ে দৌড় দিতে চেয়েছিল। ল্যাং মেরে ফেলে দিলাম। ছেলেটার হাত ধরতেই কোথা থেকে যেন চাকু বের করে হাতে এক টান মেরে চলে গেল। হাত বেয়ে রক্ত পড়তে লাগলো। কোনো রকম হাত চেপে পুতুলের কাছে গেলাম। ভয়ে মেয়েটা জড়সড় হয়ে আছে। সেদিন তো ইচ্ছে করে জামা ছিঁড়েছিল, আজ বেশ কয়েক জায়গায় জামা ছেঁড়া। আমার গা থেকে জ্যাকেটটা পুতুলের গায়ে পরিয়ে দিলাম। আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার হাতের দিকে তাকিয়ে বলল, জনি তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, প্লিজ হাতটা এদিকে দাও। আমি, হাতে আর কি রক্ত ঝরছে, তার থেকে বেশি তো বুকে ঝরছে। আচ্ছা, সেদিন কি আমি তোমার গায়ে হাত দিয়েছিলাম? পুতুল, না আমি সত্যিই সরি। আমি, কেন করেছিলে এমন? তুমি তো আমাকে ভালোবাসতে। পুতুল, এখনও বাসি। তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার পর তোমার উপর একটু জিদ চেপেছিল। তারপরে সেদিন শারমিনকে তোমার কোলে দেখে আমার জিদ আর ধরে রাখতে পারিনি। তারপরের দিন ক্লাসে গিয়ে তোমাকে ঘুমাতে দেখে অমন অভিনয় করলাম যাতে তোমাকে নিজের করে পেতে পারি। আমি, তুমি তো জানোই আমি শারমিনকে ভালোবাসি। আগেই বলেছিলাম, চাইলে বেস্ট ফ্রেন্ড হতে পারতো। আচ্ছা, যাই হোক, এখানে কি করছিলে এ সময়? পুতুল, রিক্সা করে যাচ্ছিলাম। রিক্সাওয়ালা এখানে রিক্সা থামিয়ে ওই টং দোকানে সিগারেট খেতে গেল। তখন ওই বখাটেগুলো। আমি, হইছে, আমি রিক্সা ঠিক করে দিচ্ছি, চলে যাও। পুতুল, আমি সত্যিই সরি, ক্ষমা করে দাও আমায়। আমি সবাইকে সব সত্যি বলে দেব। আমি, আচ্ছা, দিলাম করে, সাবধানে যেও। পুতুল, তোমার হাত দিয়ে রক্ত পড়ছে তো। আমি, যার পথে ড্রেসিং করে নেব। পুতুল, সাবধানে যেও। পুতুলকে একটা রিক্সায় করে পাঠিয়ে দিলাম। 2 দিন পর প্রিন্সিপাল কল করে কলেজে যেতে বলল। তার পরের দিন রাত ঠিক 12টার দিকে ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি শারমিনের কল। বুকের ভিতর চিনচিন করে উঠল। ওর বলা কথাগুলো মনে পড়তে আর কল ধরলাম না। বেশ কয়েকবার বেজে বন্ধ হয়ে গেল। একে একে কলেজ থেকে সবাই কল দিয়ে ক্ষমা চেয়ে কলেজে যেতে বলল। কতদিন আর কলেজে না গিয়ে থাকবো, তাই কাল কলেজে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। পরদিন যথাসময় কলেজে গেলাম। একে একে সবাই এসে সরি বলে গেল। রোমান, সরি রে, আমরা আসলে বুঝতে পারিনি। পুতুল, 2 দিন আগে সব বলে দিয়েছে। আমি, তোরা আর কি বুঝতে পারবি? যার সাথে 2 বছর পথ চলা সেই বুঝতে পারলো না। তা কেমন আছিস তোরা? রোমান, ভালো। ক্লাসে ঢুকতে যাব তখন শারমিন এসে সামনে দাঁড়ালো মাথা নিচু করে। পাশ কাটিয়ে ক্লাসে ঢুকতে যাব তখনই শারমিন আমার হাত ধরে বারান্দায় নিয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, সরি রে, আমি বুঝতে পারিনি পুতুল যে এমন সবার চোখে ধুলা দিবে। প্লিজ ক্ষমা করে দে আমায়। আমি, এ কথা কি জানিস? কাছের মানুষের দেওয়া ব্যথা সহ্য করা বড় কষ্টে। আচ্ছা, যা, মাফ করে দিলাম। শারমিন, সত্যি? আমি, আচ্ছা চল কফি খেয়ে আসি। শারমিন যেন বিশ্বাস করতেই পারছে না আমি এত তাড়াতাড়ি মেনে নিব। আসলে কষ্ট বুকে থেকেই গেল। ওকে নিয়ে কফি খেতে চলে গেলাম। সব আগের মতো স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমি স্বাভাবিক হতে পারলাম না। পরদিন কলেজে গেলাম। শারমিন আর আমি পাশাপাশি বসে আছি। তখন পুতুল আসলো আমাদের মাঝে। পুতুল, জনি কেমন আছো? আমি, এই তো ভালো। তুমি? পুতুল, ভালো। তোমার হাতের কি অবস্থা? আমি, ভালো। পুতুল, শার্টের হাতা ওঠাও, দেখব। আমি, ভালো হয়ে গেছে। পুতুল নিজ হাত দিয়ে শার্টের হাতা উঠিয়ে দেখতে লাগলো। শারমিন চোখ বড় বড় করে দেখছে।
কি হচ্ছে? পুতুল, বেশ বেশ খানিকটা কেটে গেছে, এখনো তো শুকায়নি। চলো কফি খেয়ে আসি। আমি, না, পরে এক সময় খাবো। পুতুল, কেন না? কোনো না শুনছি না। তুমি কিন্তু বলেছ বন্ধু হতে, এখন বন্ধুর কথা শোনো আর চলো। আমি, শারমিন চল। শারমিন, না তুই যা। কথাটা দাঁতে দাঁত চেপে বলল। পুতুল আমার হাত টেনে নিয়ে গেল। কি আজব দুনিয়া! দুদিন আগে পুতুল আমার সাথে কি করলো, আর এখন একসাথে কফি খেতে ক্যান্টিনে যাচ্ছি। ক্যান্টিন থেকে ফিরে এসে দেখি শারমিন আগের জায়গায় বসে আছে। কিছুটা রাগের আভা ওর মুখে ফুটে আছে। পাশে গিয়ে বসলাম। শারমিন, তোর হাত কাটা, এটাও জানলো কেমনে? আর আমাকে বলিসনি কেন? আমি, পরে বলবো নে। শারমিন, ও তোর সাথে এত কিছু করলো, তারপরও তুই ওর সাথে গেলি? আমি, তুই তো কম কিছু করলি না। শারমিন মুখটা কালো করে ফেললো। আমি, আচ্ছা সেসব কথা বাদ দে, সাথে গেলি না কেন? শারমিন, সেটা আমার ব্যাপার। আমি, হুম, তাও কথা। এ কথা বলতেই শারমিন আমার মুখের দিকে তাকালো। তার 2 দিন পর, রাত তখন 12টা, কি একটা হবে। শারমিন কল দিল। ঘুমিয়েছিলাম, তাই 3বারে কল ধরলাম। আমি, হ্যাঁ বল। শারমিন, কি করছিস? আমি, ঘুমিয়ে আছি। শারমিন, ও, আমি, কিছু বলবি? বললে বল, আমি ঘুমাবো। শারমিন, কেন, কোনো কারণ ছাড়া কি তোর সাথে কথা বলতে পারি না? আমি, আমার মতো চরিত্রহীন ছেলের সাথে এত রাতে কী কথা বলবি? বাজে কিছু বলে ফেলতে পারি। শারমিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই যেন কেমন হয়ে গেছিস আগের থেকে। আমি, ছোট লোক হয়ে গেছি তাই তো। শারমিন, জনি। আমি, আচ্ছা বাদ দে এসব কথা, কাল কলেজে কথা হবে। কিছুক্ষণ দুজনের নীরবতা চলল। শারমিন নাক টানছে, বুঝি না কাদার কি হলো। আমি, শারমিন। শারমিন, হুম। আমি, ঘুমা। শারমিন, কলটা কেটে কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। পরদিন কলেজে গিয়ে দেখি শারমিন মুখটা মলিন করে বসে আছে। চোখটা কিছুটা লাল মনে হয় রাতে ঘুমায়নি। ওর পাশে গিয়ে বসলাম। আমি, কিরে কেমন আছিস? শারমিন আমার চোখের দিকে কিরকম করে যেন তাকালো। হৃদয় কেঁপে উঠল আমার। ওর চুপ থাকা দেখে বললাম, কিরে কি করিস? শারমিন, কিছু না। আমি, ও, ওকে চুপচাপ দেখে বললাম, চল ফুচকা খেয়ে আসি। শারমিন, তুই রাতে এমন করলি কেন? আমি, আসলে রাতে ঘুমের মধ্যে কি বলেছি খেয়াল নেই, চল। শারমিন, হুম। শারমিনকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। 2 প্লেট ফুচকা দিতে বললাম। শারমিন আমার দিকে তাকিয়ে বলল, কিরে 2 প্লেট নিচ্ছিস কেন? আমি, আমি খাবো না। শারমিন, 1 প্লেটে খাই না। আমি, না। শারমিন, কেন? আমি আমার থেকে ভালো কারোর সাথে শেয়ার করিস? শারমিন, হুম। আমি এখন গফাগফ খেয়ে নে, ক্লাসে যেতে হবে। আমার খাওয়া প্রায় শেষ, কিন্তু শারমিন মুখে 1 পিস দিয়ে ফুচকার দিকে তাকিয়ে কী যেন ভাবছে। আমি, কিরে খাচ্ছিস না কেন? শারমিন হচকচিয়ে বলল, কই খাচ্ছি তো। বিল মিটিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসছি, যাচ্ছি, এরকম করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। তো আজও কলেজে মিনারের সিঁড়িতে বসে বসে চুইংগাম খাচ্ছিলাম। হঠাৎ কে যেন বলে উঠলো, একটা চুমু দিত। মাথা ওপরে তুলে দেখলাম শারমিন। আগের মন মানসিকতা থাকলে হয়তো শারমিনের ঠোঁটেই চুমুটা খেতাম। হাত থেকে ওর দিকে 1 পিস চুইংগাম বাড়িয়ে দিলাম। ও তো এটা আশা করেনি, অন্য কিছু আশা করেছিল। অস্ফুট সুরে বলে উঠল, এই যমুনা। আমি, কিছু বললি? শারমিন, না। আমি, তাহলে নিচ্ছিস না কেন? শারমিন, হুম। হাত থেকে চুইংগামটা নিল। আমি, বসে বসে খা। শারমিন পাশে বসলো, চুইংগাম হাতে নিয়ে কী যেন ভাবছে। আমি, কী রে ইদানিং ভাবাভাবি করছিস দেখছি, কি ভাবছিস অত? শারমিন, তুই আগের থেকে অনেক বদলে গেছিস। আমি, হা হা, তাই নাকি? তুই এখনো কাছের মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছিস কখনো? শারমিন, না, তবে এখন পাচ্ছি। আমি, তোকে আবার কে কষ্ট দিচ্ছে? নতুন কাউকে জুটিয়েছিস নাকি? সেই দিচ্ছে কষ্ট? শারমিন কিছুটা রেগে বলল, জনি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি, কুল দোস্ত কুল, তোর থাকাটাই স্বাভাবিক, থাকতেই পারে, বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। মিস শারমিন খানম চৌধুরী, সেরা সুন্দরী। শারমিন, তুই কি বিদ্রুপ করছিস আমাকে নিয়ে? আমি, সে সাহস কি আছে আমার? শারমিন কিছুটা বিষয় নিয়ে আমার চোখের দিকে তাকালো। আমি, চল চল ক্লাসে যাই।
আমার পেছন পেছন শারমিন আসতে লাগলো। পরদিন কলেজে গিয়েই আমি অবাক, পুতুল আর আমার জ্যাকেট পরে কলেজে এসেছে। সেদিন যে পরিয়ে দিয়েছিলাম আর ফেরত দেয়নি। ক্লাসে আর না ঢুকে মাঠে কোণে বসানো বেঞ্চে বসলাম। কোথা থেকে যেন শারমিন হতদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। দেখে তো মনে হয় বেশ রেগে আছে। আমি, কী রে, তোর কেমন দেখাচ্ছে কেন? শারমিন, তোর জ্যাকেট ওর গায়ে কেন? আমি, কার? শারমিন কিছুটা ধমকে সরে বলল, তুই জানিস না কার গায়ে? পুতুলের গায়ে। আমি, থাকলে সমস্যা কী? শারমিন এবার পুরো রেগে গিয়ে আমার কাছে মুখ এনে বলল, থাকবে কেন ওর কাছে? শোন, আমাকে রাগাস না, রাগালে কিন্তু ছাড়খাড় করে দেব, বলে দিলাম। এ কথা বলে শারমিন আবার হন হন করে চলে গেল। কিছুক্ষণ পর শারমিন হাতে করে আমার জ্যাকেটটা নিয়ে এলো। শারমিন, নে তোর জ্যাকেট, কুত্তা এটা। এই বলে শারমিন জ্যাকেটটা আমার মুখে ছুঁড়ে মেরে চলে গেল। আমি ওর কাণ্ড দেখে হাসছি। বসে না থেকে ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতেই পুতুল আমার কাছে আসলো। পুতুল, জনি, শারমিন এটা কাজ করলো। আমি, কি করেছে? পুতুল, তোমার জ্যাকেটটা দিতে এনেছিলাম, কিন্তু। আমি, কিন্তু কি? পুতুল কিছুটা মুখ বেঁকিয়ে বলল, ওই শারমিন আমার কাছ থেকে এমনভাবে ছিনিয়ে নিল যেন তার জিনিস আমি চুরি করে নিয়েছি। আমি, তুমি পড়তে গেলে কেন? পুতুল, এমনি। আমি, ভালো। ক্লাসে আর শারমিনকে দেখতে পেলাম না। সেদিন আর শারমিন আমার সাথে কথা বলল না। পরদিন শারমিন কলেজে এলো না। তার পরের দিন কলেজে গিয়ে দেখি শারমিন একা একা বসে আছে মাঠের কোণে বেঞ্চে। আমি পাশে গিয়ে বসলাম। শারমিন আমার মুখের দিকে তাকালো। আমি, কিরে, কেমন আছিস? শারমিন আমার কথার কোনো জবাব না দিয়ে চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, তোর পুতুলের সাথে তো দেখি বেশ ভাব। আমি, হা হা, তাই নাকি? শারমিন, ওর সাথে আর কথা বলবি না। আমি, কেন? শারমিন, কোনো কোনো কেন টেন নেই, কথা বলতে মানা করেছি, বলবি না। তাছাড়া মেয়েটাকে আমার কাছে সুবিধার মনে হয় না। আমি, হা হা, তাই নাকি? শারমিন, হাসবি না। আমি, আচ্ছা, ও কেমন সুবিধার না? শারমিন, মানে বেশি একটা ভালো না। আমি, আমিও তো তেমন একটা ভালো না, চরিত্রে ঠিক নেই আমার। শারমিন, দেখে আমার মুড দেখ, আমার মুড খারাপ করবি না। কথা বলতে না বলছি না, বলবি না। আমি, আচ্ছা, আমি চেষ্টা করব। শারমিন, চেষ্টা না, বলবি না, ব্যাস। এরপর যদি কথা বলতে দেখি তোর গলা চেপে ধরবো, কুত্তা, দেখিস। আমি, হা হা, আচ্ছা। শারমিনের সাথে আগের মতো আর দুষ্টুমি করি না। শারমিনের সাথে কেন কেউর সাথেই করি না। শারমিন হয়তো আগের আমিকে মিস করে, হয়তো বা না। রাত তখন 12টা। ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি শারমিনের কল। হালকা চোখটা লেগে এসেছিল, কিন্তু ওর কল দেওয়ার কারণে ঘুমটা ভেঙে গেল। কল রিসিভ করে কানের কাছে ধরলাম। আমি, বল। শারমিন, ঘুমিয়েছিলি বুঝি? আমি, শারমিন, সরি রে। আমি, না ঠিক আছে, বল। শারমিন, কাল আমার জন্মদিন মনে আছে? আমি, আছে। শারমিন, তুই কিন্তু সবার আগে থাকবি, তোকে ছাড়া কিন্তু আমি কেক কাটবো না। আমি, তোর বাসায় কি ঝাড়ুদার আছে? শারমিন, কেন? আমি আমার মতো নর্দমার কীট পতঙ্গ তোর বাসায় ঢুকলে তোর বাসা যদি নোংরা হয়ে যায়, তাই জিজ্ঞাসা করলাম আর কি। শারমিন চুপ করে আছে, নাক টানা শব্দ পাচ্ছি। আমি, কিরে, কি হলো? শারমিন কিছুটা কান্নামাখে কণ্ঠে বলল, তুই সবসময় আমাকে আঘাত দিয়ে কথা বলিস, আমি কিন্তু কষ্ট পাই। আমি কি কষ্ট পাই না? আমি, আচ্ছা, সরি, আমি আসার চেষ্টা করব। পুতুল, আমি কোনো কথা শুনতে চাই না। শারমিন, আমি কোনো কথা শুনতে পাই না, তুই আসবি, না হলে কেক কাটবো না। আমি, পরদিন শপিং মলে গেলাম। দেখে শুনে দেখে একটা কালো শাড়ি কিনলাম। কালো শাড়ি আমার বেশ পছন্দের। বিকালে শারমিনের অনুষ্ঠান। আপনারা কি ভাবছেন আমি যাব? না, যাব না। সব জায়গায় সবাইকে মানায় না। দেখা গেছে আমি গেলে অনুষ্ঠানে ওর বাবার সামনে কেক খাইয়ে দেবে, যা সবাই ভালো চোখে দেখবে না। অনেক গণ্যমান্য মানুষ আসবে, তার থেকে না যাওয়াই ভালো। তাহলে শাড়িটা কি করব? আমাদের কলেজে আরও অনেককে অনুষ্ঠানে ইনভাইট করেছে, তাদের কাছে দিয়ে দেব। যেই বলা সেই কাজ, দিয়ে দিলাম। মোবাইলটা বন্ধ করে রাখলাম। সন্ধ্যার আগ মুহূর্তে শুয়ে আছি। বাসার কলিং বেলটা বেজে উঠল। আব্বু আম্মু মামার বাসায়।
তাই নিজে গিয়ে দরজা খুলতে হলো। দরজা খুলে আমি অবাক, বিস্ময় শেষ নেই আমার। শারমিন দাঁড়িয়ে আছে বাদ্রে সাজে, বেশ লাগছে দেখতে, কিন্তু মুখটা কেমন গোমরা করে রেখেছে, চোখ কেমন লাল হয়ে আছে। কিছু বলার আগে ও কলারটা টেনে বাসা থেকে বাহিরে বের করে গাড়ির ভিতর নিয়ে ফেললো। তারপর গাড়ির দরজাটা আটকিয়ে দিয়ে নিজে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগলো। এইভাবে তো চুপচাপ থাকা যায় না, কিছু তো বলা দরকার। তাই জিজ্ঞাসা করলাম আমি, কিরে অনুষ্ঠান শেষ? শারমিন, আমি কোথায় যাচ্ছি? আমরা। শারমিন কোনো কথা বলছে না, এক ধ্যানে গাড়ি ড্রাইভ করছে। আমি যে কিছু বলছি তা শারমিনের কানেই যাচ্ছে না। কিছুক্ষণ পর একটা বিশাল লাইটিং করা বাসার সামনে এসে গাড়ি থামালো। আমার চিনতে কোনো অসুবিধা হলো না যে এটা শারমিনের বাসা। শারমিন আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। তখন একটা লোক বলতে লাগলো, এতক্ষণ লাগে আসতে, তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছে। শারমিন গিয়ে কেকের সামনে দাঁড়ালো আর আমাকে তার পাশে দাঁড় করালো। সবাই চারদিক থেকে ঘিরে দাঁড়ালো। শারমিন ফু দিয়ে মোমবাতি নিভালো, তারপর কেক কেটে এক টুকরো হাতে নিয়ে ওর আব্বু আম্মুকে খাইয়ে দিল। তারপর আমার মুখের কাছে এক টুকরো কেক ধরলো, খেয়ে নিলাম এক কামড়ে। খারাপ না, মজার তো। যাক, যেটা ভয় করেছিলাম সেটা হলো না। ওকে এক টুকরো না খাইয়ে দিলে কেমন হয়, তাই এক টুকরো কেক হাতে নিয়ে ওর মুখের কাছে ধরলাম। শারমিন আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে চলে গেল। হাতের কেক হাতেই থেকে গেল। আমার হাত থেকে কেকটা খেলো না, বেশ রেগে আছে মনে হয়, রাগারই কথা। আমি চুপচাপ চারপাশ দেখতে লাগলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, আপনাকে শারমিন আপু ওপরে যেতে বলেছে, আমার সাথে আসুন। আমি মেয়েটার সাথে ওপরে যেতে লাগলাম। ওপরে গিয়েই তো আমি অবাক, মেয়েদের মেলা চলছে সেখানে। শারমিনের চারপাশ মেয়েরা ঘিরে আছে। আমি কাছে যেতে শারমিন আমার সাথে সবার পরিচয় করিয়ে দিল। শারমিন, মিম, আরোহী, অর্থী, সুমনা, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড জনি। সবাই হাই জানালো। অর্থী, হাই, আমি অর্থী, শারমিনের কাজিন। আমি, হ্যালো আরোহী, আপনি কত লাকি ছেলে, আপনার জন্য সবাইকে 2 ঘন্টা বসিয়ে রাখলো বার্থডে অনুষ্ঠানে। সুমনা, আপনার জন্য অনুষ্ঠান বন্ধ করে দিতে চেয়েছিল। মিম, তা শারমিন, উনি তোর বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু? শারমিন কিছুটা লজ্জা পেয়ে বলল, মারবো একটা, যা খাবার সাজা, ও খাবে এখন। আরোহী, হুম, বুঝি। শারমিন, চল তো তোরা। শারমিন ওদের নিয়ে খাবার সাজাতে লাগলো একটা টেবিলে। ওরা চোখের সামনে এভাবে বলায় বেশ লজ্জা পেয়ে গেলাম। শারমিন এই পর্যন্ত কোনো কথাই বলল না আমার সাথে। কিছুক্ষণ পর মিমকে দিয়ে ডেকে আমাকে নিয়ে খাবারের চেয়ারে বসালো। বেশ অবাক হই, কার সাথে আসলাম সে কথা বলছে না। বেশ চাপা ও অভিমান আমার উপর জন্মিয়েছে। আমি একা বসেছি টেবিলে। এখানে হয়তো আমার জন্য স্পেশালভাবে সাজিয়েছে টেবিলটা। খাবার দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। এত খাবার, পুরো টেবিলে খাবার দিয়ে ভরা। আমার চারপাশে মিম সহ ওর কাজিনরা দাঁড়িয়ে আছে। একা খাবো কেমন দেখায়, তাই ওদেরও সাধলাম। আমি একা খাবো কেমন দেখায়, তোমরা অবশ্য। সবাই একসাথে বলল, না ভাইয়া, আপনি খান, আমরা সব সার্ভ করব। এবার শারমিনের দিকে তাকিয়ে বললাম, তুই বস, একসাথে খাই আমরা। শারমিন কিছু বলল না। আমার প্লেট টেনে খাবার বাড়তে লাগলো। তখন ওর কাজিনরা বলল, শারমিন আপু, তোমার হিরো বসে একা খাচ্ছে আর তুমি দাঁড়িয়ে থাকবে, বসে পড়ো, বসো, সার্ভ করার জন্য আমরা আছি। শারমিনের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। পরক্ষণে তা আবার মিলিয়ে গিয়ে রাগী রূপ ধারণ করলো। শারমিন আমার পাশের চেয়ারটা টেনে বসলো। আমার প্লেটে শারমিন খাবার বেড়ে দিতে লাগলো। সব ডাবল করে দিচ্ছে, মনে হচ্ছে জেদ করে দিচ্ছে। আমি, এই কী করছিস, এত খাবার খাওয়া যায়? এ কথা বলে যেন আরও ভুল করে ফেলেছি। শারমিন আমার দিকে রাগে চোখে তাকিয়ে পেয়ালা সব খাবার প্লেটে ঢেলে দিল। পাশ থেকে ওর কাজিনরা দেখে তো হাসতে লাগলো। আমি, এত খাবার খেলে তো আর এখান থেকে উঠতে পারবো না। পাশ থেকে অর্থী বলল, সমস্যা নেই, আমরা আছি তো, আপনাকে কোলে করে নিয়ে যাব বেডরুমে। শারমিন অর্থীর দিকে দাঁত কটমট করে তাকালো। অর্থী, আরে ইয়ার, রেগে যাচ্ছিস কেন? আমি তো ফাজলামো করছি। শারমিন আমার খাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর কাজিনের দিকে তাকিয়ে বলল, দেখ তো আর কি খাবার আছে, নিয়ে আয়। আমি, এই না, আর খেতে পারবো না। শারমিন জোর করে, তারপরেও আরও খাবার দিল। ওর রাগী ভাব দেখে খাবারগুলো খেতে হলো।
খাওয়া শেষ করে আর চেয়ার থেকে ওঠার শক্তি পেলাম না, তাই ওর কাজিনদের বললাম, আমার হাতটা একটু ধরে টেনে ওঠাও তো, উঠতে পারছি না। আমি হাত বাড়ালাম, ওরা যে আমার হাত ধরতে যাবে, তখন শারমিন খাবার রেখে উঠে ওদের হাত সরিয়ে নিজে আমার হাত ধরে উঠিয়ে দিল। বেশ তুলতুলো তো ওর হাত, আগে কখনো খেয়াল করিনি। শারমিন ওর কাজিনদের বলল, ওকে আমার রুমে নিয়ে বসা, কিছুক্ষণ রেস্ট নেই। কি আর করার, ওদের সাথে রুমে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ গল্প করলাম। এর ভেতর শারমিন রুমে ঢুকলো আর ওর কাজিনরা সব বের হয়ে গেল। ভাবলাম এবার হয়তো ভালো মন্দ দু একটা কথা বলবে, কিন্তু না, সেরকম কিছুই বলল না। ওর ড্রয়ার খুলে কি যেন করতে করতে রাগী কণ্ঠে বলল, যা বাবার সাথে দেখা করে আয়। আমি, আমার শাড়িটা দেখেছিলি কেমন হলো? শারমিন শাড়িটা ধরে খাটে ছুঁড়ে মারল। আমি আর কিছু না বলে ওর বাবার সাথে দেখা করার জন্য নিচে যেতে লাগলাম। শারমিনের ব্যবহারটা কিছু মনে আঘাত করলো আমার। ওর এমন রিয়াক্ট করাটাই স্বাভাবিক। ওর বাবার সাথে কথা বলে দিল খুশ হয়ে গেল আমার। বেশ ভালো লোক, বিজনেসের কাছে সবসময় বাইরে থাকে। ওনার সাথে এই প্রথম দেখা হলো। আর মনে বসে বসে ভাবছি, শারমিনের কি আমার দেওয়াটা শাড়িটা পছন্দ হয়নি? তবে হয়তো অতটাও দামি না শাড়িটা, তবে বেশ খুঁজে পছন্দ করে কিনেছি। রাত হলো অনেক, আর থাকা যাবে না, বাসা খালি। তাই শারমিনকে বলার জন্য উঠতেই দেখি ওর সামনে। কখন আসলো কে জানে, ভাবনা চিন্তা করতে করতে কোনো খেয়ালই ছিল না। আমি উঠে শারমিনের কাছে গেলাম। রাত তো অনেক হলো, আমি চলে যাই। শারমিন কিছুই বলল না। আমি আবারও বললাম, চলে যাই আমি। শারমিন এবারও কিছু বলল না। তাই বললাম, জানি চরিত্রহীন আমি, খারাপ ছেলে, তাই বলে কথা বলবি না আমার সাথে? এ কথা বলতেই ও যেটা করলো তা কখনো কল্পনাও করিনি। শারমিন আমার মাথার চুল দু হাত দিয়ে খামচে মেরে ধরে মাথাটা টেনে ওর মুখের কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। খুব রেগেছিল আমার উপর, চুমুতেই বেশ বোঝা যাচ্ছে। চুলগুলো আরও জোরে খামছিড়ে ধরে ঠোঁটে চুমু দিয়ে ধরেছে। ওর কাজিনটা দেখে অবাক হয়ে হাঁ করে মুখে হাত দিয়ে থাকলো। শারমিন কিছুক্ষণ পর একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে উপরে চলে গেল। আমি ধাক্কা সামলাতে না পেরে সোফাতে পড়ে গেলাম। কি হলো এতক্ষণ, মাথায় তো নষ্ট করে দিল। ওর কাজিনরা কাছে এসে বলল, বেশ রোমান্টিক তো আপনারা। আমি, তোমরা যা ভাবছো আসলে তা নয় সুমনা। দেখলাম তো, একজন আরেকজন ছোঁয়া নিচ্ছে। আরোহী, যান বাহিরে আপুদের গাড়ি আছে, এগিয়ে দিয়ে আসবে। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। কান্না করার কথা আমার, সে জায়গায় কান্না করছে ও। বাইরে এসে ছাদের দিকে তাকাতেই দেখলাম শারমিন ছোট ছোট চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি গাড়িতে গিয়ে বসলাম। ওর হুটহাট পাগলামি আমার অভিমানের পাহাড়কে গলিয়ে দিচ্ছে। ও কি এসব করে কিছু বোঝাতে চাচ্ছে আমাকে? আমি গাড়িতে গিয়ে বসলাম। গাড়ির কাঁচ নামিয়ে আবার তাকালাম ছাদের দিকে। এখনো তাকিয়ে আছে আমার দিকে। চোখের পানি চিক চিক করছে শারমিনের গালে। আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাসায় এসে শুয়ে পড়লাম। সকালে মামা বাসা থেকে বাবা ফোন দিয়ে বলল, জনি তোর আম্মু এখানে এসে অসুস্থ হয়ে পড়েছে। আমি, বলো কি, কিভাবে? বাবা, জানি না, বারবার তোকে আসতে বলতেছে। আমি, আচ্ছা আমি আজ বিকালেই আসছি। বাবা, আচ্ছা চলে আসিস। শারমিনকে জানানো দরকার, বিকেলে চলে যাব। তাই শারমিনের ফোনে কল দিলাম, ফোন বন্ধ বলছে। বেশ কয়েকবার কল দিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। আমার ওপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। বাসে বসে বসে শারমিনের ফোনে অনেক ট্রাই করলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। অবশেষে মামার বাসায় গিয়ে পৌঁছালাম। সন্তান কাছে থাকলে মায়েরা এমনিই ভালো হয়ে যায়, যার প্রমাণ আজ পেলাম। রাতে মা নিজ হাতে আমাকে খাইয়ে দিল। তারপরের দিন মামাদের এখানের কারেন্ট ট্রান্সমিটারে কী যেন সমস্যা হয়ে কারেন্ট চলে গেছে। কারেন্ট না থাকার কারণে মোবাইল বন্ধ হয়ে গেল। আজ 3 দিন ধরে ফোন বন্ধ, সবার সাথে যোগাযোগ বন্ধ। শারমিন পাগলিটা কী করছে কে জানে। ফোন কি এখন বন্ধ করে রেখেছে কিনা জানি না। কারেন্ট আসতে আরও 2 দিন লাগবে। মোট 5 দিন পর কারেন্ট আসলো। 5ম দিন রাতে আসলো কারেন্ট। চার্জ রেখে মোবাইল ওপেন করতেই বেশ কতগুলো মেসেজ আর কল দেখতে পেলাম। আপনারা কি ভাবছেন কে দিতে পারে? ঠিক ধরেছেন, সবগুলো শারমিন দিয়েছে। যেই মুহূর্তে কল দেব ঠিক তখনই শারমিন কল দিল। কল রিসিভ করতে শারমিন, ওই কুত্তা,
তোর ফোন বন্ধ কেন? তোরে খুন করবো কুত্তা। তোর বাসাটা তালা মারা কেন? কি হলো, কথা বলছিস না কেন? আমি, ফোনে চার্জ ছিল না আর আমি এখন মামা বাসায়। শারমিন, তোর মামা বাসার অ্যাড্রেস বল, আমি এখনই আসবো। আমি, কেন শারমিন? তোকে দেখতে, তাড়াতাড়ি বল। আমি, পাগল হলি নাকি, এই রাতে আসবি? শারমিন, হ্যাঁ পাগল হয়েছি, তুই বলবি কি না বল। আমি, দেখ পাগলামি করিস না, 2 দিন পর আমি আসতেছি। শারমিন, আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আমি, আরে পাগলি, এত রাতে আসবে, লোকে কি বলবে, তাছাড়া মামা বাবাও এখানে, তাদের কি বলবো আমি? শারমিন, আমি এত কিছু শুনতে চাচ্ছি না, তুই বলবি কি না, আমি কিন্তু কিছু একটা করে বসবো। আমি, পাগল হলি নাকি, কি আজে বাজে বকছিস? শারমিন, তাহলে তুই বলবি না? ঠিক আছে, দেখ কি করি। আমি, পাগলামি করিস না, আচ্ছা বলছি, এই ঠিকানায় চলে আসিস, আর সাবধানে আসিস। বুঝি না কি পাগলামি শুরু করেছে। রাত 11টার দিকে শারমিন এসে পৌঁছালো। কীরকম শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো কীরকম যেন হয়ে গেছে। শারমিন আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে, ওর চোখ যেন কথা বলছে। আমি, কি যে পাগলামি করিস না তুই, চল ভেতরে চল। মা বাবা সহ সবাই ড্রয়িং রুমে বসে আছে। শারমিনকে দেখে সবাই কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। আমি, আব্বু আম্মু, ওর হলো শারমিন, আমার ফ্রেন্ড শারমিন, এরা আমার আব্বু আম্মু। শারমিন সোজা গিয়ে আব্বু আম্মুর পা ছুঁয়ে সালাম করলো। মা, থাক থাক, পা ছোঁয়া লাগবে না, কি লক্ষ্মী মেয়ে, মুখটা এমন শুকনো কেন, কিছু পেটে পড়েনি? শারমিন মাথা নাড়িয়ে না বলল। আম্মু, এই টেবিলে খাবার বার, মেয়েটার ক্ষুধা লাগছে। আমি, আগে ফ্রেশ হয়ে নিক। আম্মু, যা তানিয়া রুমে নিয়ে যা, তানিয়া আমার মামাতো বোন। শারমিনকে ফ্রেশ হতে পাঠালাম। কিছুক্ষণ পর ওকে ডাকার জন্য রুমে গেলাম। গিয়ে শুনি তানিয়া শারমিনকে বলেছে, কি এত রাতে ফ্রেন্ডের টানে আসছো নাকি প্রেমিকের টানে? শারমিন, ধ্যাত, জানি না আমি, কিছুটা লজ্জা পেয়ে বলল শারমিন। আমি বাহির থেকে বললাম, শারমিন তোর হলে খেতে আয়। আর রাতে সবাই একসাথে খেয়ে যে যে যার রুমে ঘুমাতে চলে গেল। শারমিনকে তানিয়ার রুমে ঘুমাতে দেওয়া হলো। সবাই সবার মতো শুয়ে পড়লো। আমি কিছুক্ষণ মোবাইলে এফবি চালিয়ে লাইটটা বন্ধ করে শুয়ে পড়লাম। হঠাৎ অন্ধকারে কেউ একজন আমার মাথায় হাত রাখলো। সুবাসটা বলে দিচ্ছে, এই আর কেউ নয়, শারমিন। আমি, শারমিন, শারমিন, আমি, তুই এখানে কি করছিস, কেউ দেখলে খারাপ ভাববে। শারমিন আমার হাত ধরে বলল, সাদে আয়, কথা আছে। আমি, পাগল হলি নাকি, এত রাতে কেউ দেখা করে, কেউ দেখে ফেললেই সর্বনাশ হয়ে যাবে। শারমিন, কেউ দেখবে না। আমি, যা বলার সকালে বলিস। শারমিন, তুই আসবি নাকি সবাইকে জাগাবো? শারমিন, কেউ দেখবে না। আমি, যা বলার সকালে বলিস। শারমিন, তুই আসবি নাকি সবাইকে জাগাবো? আমি, তুই না আসলে চল। ওকে নিয়ে ছাদে যেতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি, এই শারমিন কি করছিস, ছাড়, হঠাৎ তোর কি হলো? স্যার কেউ দেখে ফেলবে। শারমিন, খুব ভালোবেসে ফেলেছিলি তোকে, ফিরিয়ে দিস না। আমি, কি যাতা বলছিস? শারমিন, তোকে ছাড়া আমি চলতে পারবো না রে, প্লিজ তোর বুকের ভিতর জড়িয়ে রাখা মায়। আমি, আগে ছাড়, কেউ এভাবে দেখলে খুব সর্বনাশ হয়ে যাবে। শারমিন, না ছাড়বো না, বল ভালোবাসি, কদিন ঠিক মতো খেতে পারিনি, ঘুমাতে পারিনি। আমি, ছাড় আগে। শারমিন, না ছাড়বো না। এক পর্যায়ে শারমিনকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম শারমিনের গালে। নিজেও হতবাক হয়ে গিয়েছি, কি করলাম আমি? শারমিন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আমি পেছন থেকে অনেকবার ডাকলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। আমি রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু শারমিন মাঝে মাঝে এমন কাজ করে যে ওকে নিয়ে ভাবতে ভাবতে রাত পার হয়ে যায়। সকালে শারমিন তার হ্যান্ড ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আমি পেছন থেকে ওর হাত টেনে ধরলাম। ও আমার দিকে রাগে চোখে তাকিয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। আমি আবার হাত টেনে ধরলাম, এবারও হাত ছাড়িয়ে নিল। ভালোই খেপেছে। এবার ওর হাতের ব্যাগ টেনে ধরলাম। ওমা, সে কি রাগে লুক দিয়ে আমার দিকে তাকালো। ভয়ে ছেড়ে দিলাম। শারমিন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে তারপর হাতের ব্যাগটা আমার দিকে ছুঁড়ে মেরে বলল, কুত্তা, এখন আটকাস কেন, আটকাবি না? তারপর হন হন করে চলে গেল। ব্যাগটাও নিল না। ফোনে কয়েকবার কল করলাম, কিন্তু ধরলো না, বারবার কেটে দিচ্ছে। মেয়েটা সবসময় আমার টেনশনে রাখে। কে জানে রাগ করে আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কি না। না, এই মেয়ে আমার শান্তিতে থাকতে দেবে না। দুপুর হলো, কোনো খোঁজ পেলাম না শারমিনের, কলও ধরছে না।
বিকালের রুমে আধশোয়া হয়ে বসে আছি। ঠিক সে সময় কারো হাসির শব্দ পেলাম। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে তো আমি বেশ অবাক। শারমিন এসেছে, সাথে তার বাবাকে নিয়ে। আমার বাবার সাথে আঙ্কেল কি নিয়ে যেন হাসাহাসি করছে। শারমিন আমার মা বাবার মাঝখানে বসে আছে। আমাকে দেখে মুখটা বেঁকিয়ে কেটে অন্যদিকে ফিরিয়ে নিল। তারপর, আঙ্কেল, ভাই সাহেব, আমার মেয়েটা দেখেন কেঁদে কেঁদে চোখ কী করেছে। আজ আমার আজ আমার দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে আমার কল করে কেঁদে দিয়ে একাকার করে ফেললো। তাই তো চলে আসতে হলো। এখন ভাই সাহেব, আমার মেয়েটাকে আপনাদের মেয়ে করে নেন। আব্বু, তা তো নেবই, এমন লক্ষ্মী মেয়ে কেউ হাতছাড়া করে? রাতে যখন আপনার মেয়ে আসলো তখনই বুঝতে পেরেছি আমার ছেলের সাথে আপনার মেয়ের কিছু একটা আছে। আঙ্কেল, তাহলে তো আমার মেয়েকে আপনার ঘরের লক্ষ্মী করতে কোনো সমস্যা নেই। কি বলেন ভাই বেআই সাহেব? আব্বু, কি যে বলেন বেআই সাহেব, আপনার মতো একজন সম্মানিত লোকের সাথে আত্মীয়তা করা তো ভাগ্যের ব্যাপার। মাঝখান থেকে আমি বললাম, আমার সমস্যা আছে। সবাই আমার দিকে অবাক হয়ে তাকালো। শারমিন চোখ বড় বড় করে চেয়ে আছে, এ যেন গিলে খাবে। আঙ্কেল, তোমার কি সমস্যা বাবা? আমার মেয়ে কি খারাপ? আমি, তা না আঙ্কেল, ও অনেক ভালো একটা মেয়ে। আঙ্কেল, তাহলে সমস্যা কোথায়? আমি, ও দেখতে খুব সুন্দর, খুব একটা খুব ভালো একটা মেয়ে। আমি চাই না আমার মতো একটা সাধারণ ছেলের সাথে ওর জীবন জড়াক। ও অনেক ভালো, উঁচু জায়গায় বিয়ে হবে। আমি চাই ও সুখে থাকুক। এতক্ষণ শারমিন কিছু বলেনি, কিন্তু আমি এ কথা বলতেই বসা থেকে উঠে সবার সামনে আমার হাত ধরে টেনে রুমে গিয়ে রুমের দরজা আটকিয়ে দিল। আমি, এই কী করছিস? দেখ, উল্টাপাল্টা কিছু করবি না, বাহিরে সবাই আছে। শারমিন, খুব তাজ সব করব, খুব ভালোবাসি তো, তাই এমন করছিস? আমি, আমার চুপ থাকা দেখে আমার গলা চেপে ধরলো। শারমিন, চুপ করে আছিস কেন কুত্তা? তোকে আজ মেরে ফেলবো। আমাকে বিয়ে করবি না? তোর আর কিছু বলতে দিলাম না, ঠোঁট দিয়ে ওর মুখ বন্ধ করে দিলাম। আর কত অভিমান করে থাকবো? কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। অশান্ত মেয়েটা যেন ঠোঁটের ছোঁয়ায় নিমিশেই শান্ত হয়ে গেল। শারমিন বুকের ভেতরে কয়েকটা কিল দিয়ে বলল, শয়তান একটা, আমাকে ভালোবাসবি না তাই না? আমি আরও শক্ত করে শারমিনকে জড়িয়ে ধরলাম। শারমিন বুকের ভেতর মুখ গুজে আমাকেও জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর শারমিন বুকের ভেতর থেকে মুখ বের করে বলল, এবার ছাড়, সবাইকে বলতে হবে তো। আর রুম থেকে বের হয়ে সবাইকে হ্যাঁ বলবি। আমি, ওকে। আব্বু আর আঙ্কেলকে হ্যাঁ বলে দিলাম। তারা বিয়ের দিন ঠিক করলো। এরপর শারমিন আর আমার বিয়েটা খুব ধুমধাম করে হলো। আসরাতে দুজন খাটে বসে আছি। আমি পুতুলের দিকে তাকিয়ে বললাম, আমি শারমিনের দিকে তাকিয়ে বললাম, তোকে খুব সুন্দর লাগছে। শারমিন, এই, তুমি এখনো তুই তুই করে বলবে? আমি, আচ্ছা সরি, তা তুমি আমার মতো কীট পতঙ্গের সাথে নিজেকে জড়ালে কেন? এ কথা বলতেই শারমিন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের উপর চেপে বসলো। শারমিন, কি বললি তুই? আবার এসব? আজ তোকে এমন শাস্তি দেব, জীবনে আর এসব কথা মুখে আনবি না। আমি, সরি, ভুল হয়েছে। আর বলতে দিল না। দুটোর উপর হামলা শুরু করে দিল। এ যেন রোমান্টিক আক্রমণ। এরকম আক্রমণের শিকার আমি রোজ হতে চাই। এই যুদ্ধে কোনো হার জিত নেই, শুধু আছে ভালোবাসা।